বাংলাদেশ নিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর মন্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বললেন ওবায়দুল কাদের। শহীদ শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা। তীব্র তাপদাহের মধ্যে খুলল স্কুল কলেজ, আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি, বাদ যাবে সিলেট বিভাগ। এবং গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রাম সহ ৫ জেলায় চলছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের ৭১তম জন্মদিন আজ। ১৯৫৪ সালে আজকের এদিন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দিবসটি উপলক্ষে বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে ৭৫-এর ১৫ই আগস্ট হত্যাকাণ্ড চালানো হয়। এছাড়া ওবায়দুল কাদের আরও বলেন, পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, কিন্তু বিএনপি উন্নয়ন দেখতে পায়। শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র সেনাবাহিনী চৌকস অফিসার মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শহীদ শেখ জামালের ৭১তম জন্মবার্ষিকী আজ। মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামাল ১৯৫৪ সালের আজকের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। শেখ জামাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি ছিলেন সাংস্কৃতিক প্রেমী এবং একজন ক্রীড়াবিদ। দিবসটি উপলক্ষে রাজধানীর বনানীস্থ শহীদ শেখ জামালের সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে আবারও দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শহীদ শেখ জামালের প্রতি স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। খুব মেধাবী এবং সাহসী সন্তান। তিনি কমিশন হয়েছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট হিসেবে। আজকে এইসব গুণের কথা, পরিচয়ের কথা আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, কিন্তু বিএনপি উন্নয়ন দেখতে পায় না। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের। সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা পারত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়। প্রাইমারিতে সকালের শিফটের ক্লাস হয়েছে সকাল ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত এবং দ্বিতীয় শিফট ক্লাস নেওয়া হয় 10:45 থেকে 11:30 পর্যন্ত। তবে বন্ধ রয়েছে প্রাথমিক। মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস নেওয়া হয়েছে। কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে। ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল গত ২১ এপ্রিল, কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয়েছে ২৭ এপ্রিল পর্যন্ত। বাচ্চাদের জন্য আমরা সুপেয় পানি এবং নির্বিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করেছি। অভিভাবকরা সচেতন, আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্লাস রুটিনের একটা সংক্ষিপ্ত ক্লাস রুটিনের ব্যবস্থা করেছি। যথেষ্ট সাড়া পেয়েছি, উপস্থিতিও ভালো আছে আজকে। সারা দেশে আরও এক দফা তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকালে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। এটি আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস জানায়, আগামী 3 দিন তাপপ্রবাহ এমনটাই থাকতে পারে। এরপরও তাপপ্রবাহ কমবে এমন কথাও বলা যাচ্ছে না। আসলে এই মাস জুড়েই তাপপ্রবাহ থাকতে পারে। এর আগে গত 19 এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়। এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয়। তবে এই হিট অ্যালার্টের আওতায় রাখা হয়নি সিলেট বিভাগকে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রাম সহ 5 জেলায় 48 ঘন্টার ধর্মঘট চলছে। ভোর 6টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত। শনিবার চট্টগ্রাম আন্তজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক সমিতি মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এই কর্মসূচির ডাক দেয় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এছাড়াও সভার সিদ্ধান্ত অনুযায়ী রোববার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত চট্টগ্রাম জেলা, মহানগর, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায় বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা ও অটো টেম্পো চলাচল বন্ধ থাকবে। এ সময় গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। ফারুক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ফারুক, এই যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, তাপপ্রবাহের মধ্যে উপজেলা নির্বাচনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? রাজ, আপনি যেমনটা বলছিলেন, আসলে যে প্রচন্ড তাপদাহ চলছে সারা বাংলাদেশের মধ্যে, আমরা দেখছি যে নির্বাচনের যে প্রচার প্রচারণা, বিভিন্ন প্রার্থীরা কিন্তু তারা আসলে যে ভোটারের কাছে যাচ্ছে এবং বিভিন্ন হাট বাজারে অলিগলিতে কিন্তু তারা ভোটের প্রার্থনা করছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে। তো আমরা দেখছি যে আসলে পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন হাট বাজার অলিগলি। আমরা এই মুহূর্তে আছে সিরাজগঞ্জের যে কাজীপুর উপজেলা আছে, সেই উপজেলায় আমরা দেখেছি যেখানে বিভিন্ন প্রার্থী সকাল থেকে তারা কিন্তু আসলে প্রচার প্রচারণা নেমেছে। তো বিভিন্ন প্রার্থী তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কিন্তু দিয়ে ভোট চাচ্ছে। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলতে চাই, যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি একটু বলবেন পাচ্ছেন এই প্রচন্ড গরমে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন এটা তো কাজীপুর নাসিম এই অঞ্চলের অভূতপূর্ব করেছেন। তার প্রিয় সন্তান প্রকৌশলী তানির শাকিল জয় এই অঞ্চলের রাতের পরিবেশ করছেন। সেই আওয়ামী লীগ অধ্যুষিত এরিয়া। আমি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান। প্রিয় নেতার ভালোবাসা, গাজীপুর মানুষের ভালোবাসায় আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করলাম 5 বছর। আমিও প্রিয় নেতার হাত ধরে, প্রকৌশলী তানির শাকিল জয় মহার হাত ধরে উপজেলা পরিষদ থেকে যা কিছু করার আমি করছি। সেই কারণে গাজীপুরের মানুষ আনারস মার্কার পক্ষে, আমার পক্ষে শতভাগ তারা মাঠে নেমে কাজ করছে, যে আবারও তারা অতীতে যে উন্নয়ন উপজেলা পরিষদের মাধ্যমে পেয়েছে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য গাজীপুরের মানুষ এই প্রচণ্ড গরম তাপদাহ উপেক্ষা করে সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত মাঠে, মানে প্রত্যেকটা জায়গায় তারা আনারসের পক্ষে কাজ করছে। আপনি শুনছিলেন যে আসলে ওনারা যে মানে অভিব্যক্তি উনি বলছিলেন। তো আমরা আরেকটা বিষয় বলে রাখি, সিরাজগঞ্জের কাজীপুরে কিন্তু অর্ধেকের বেশি মানুষ চরাঞ্চলে বাস করে। তো আসলে চরাঞ্চলের মানুষ যেটা জানিয়েছে, আসলে তাদের সুখ দুঃখে এবং নদী ভাঙন থেকে রক্ষা সহ বিভিন্ন উন্নয়ন কাজে তাদের সাথে যারা থাকবে এমন প্রার্থীকে বেছে নেবেন। তো সিরাজগঞ্জ থেকে ছিল আমার কাছে উপজেলা পরিষদের সর্বশেষ অবস্থা। রাজ। জি, জিন্না ফারুক। দেশের 8 জেলার 19টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ
বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। এর আগে নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান জানিয়েছিলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন একটি মনিটরিং সেল গঠন করেছে। এই সেল নির্বাচন ভবন থেকে ভোট গ্রহণ পর্যবেক্ষণ করছে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে সেলটি গঠিত হয়েছে। 2022 সালে 7 ধাপে 4500 ইউপির ভোট গ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশন। মেয়াদ উত্তীর্ণ হওয়া সাপেক্ষে বাকি ইউপির ভোট হচ্ছে সময় সময়। ফর্টিস গ্রুপের নির্মাণাধীন ইনডোর ক্রিকেট স্টেডিয়ামের কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা না পাওয়ায় প্রতিষ্ঠানের ডিজিএম আবুল হাশেম আদর ও 6 শ্রমিকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। ফর্টিস গ্রুপের সিও নাজমুল ইসলাম বলেন, দক্ষিণবাগ এলাকায় একটি বেসরকারি ইনডোর ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু করতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের ডিজিএমের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয় প্রতিষ্ঠানের ডিজিএম এবং শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। 1991 সালের শতাব্দীর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে বিশাল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় বক্তব্য দেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। তিনি বলেন, 1991 সালের 29 এপ্রিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের সময় তৎকালীন সরকারের অবহেলায় 1,38,000 মানুষ প্রাণ হারায়। এই সময় সরকার প্রধান যখন ঘুমিয়েছিলেন, তখন জননেত্রী শেখ হাসিনা ত্রাণ নিয়ে মানুষের কাছে ছুটে গিয়েছিলেন। তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে বাংলাদেশেও গরম অনুভূত হচ্ছে। ভবিষ্যতেও এই উষ্ণতা আরও বাড়তে পারে। তাই দুর্যোগ মোকাবেলায় প্রতিটি এলাকায় মুজিব কেল্লা স্থাপন করে মানুষকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছে সরকার। দর্শক, সংবাদের শুরুতে আপনাদের তাপপ্রবাহের কথা জানাচ্ছিলাম। এই মুহূর্তে আবারও আমরা চলে যেতে চাই রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী বারিউল আলম শান্ত। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শান্ত, আপনার কাছে জানতে চাইব, রাজশাহীতে তাপপ্রবাহ কেমন চলছে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রাজ, গত পরশুদিন রাজশাহীতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল রাজশাহীতে, এবং গতকালকে 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে। এবং আজকে দুপুর 12টা নাগাদ আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 24%। এবং আবহাওয়া অফিস বলছে বেলা বাড়ার সাথে সাথে এই যে তাপমাত্রা, এটি আরো বাড়তে পারে। রাজ, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই রাজশাহীতে তীব্র তাপদাহের মাঝেই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় কিন্তু শিক্ষক এবং অভিভাবকদের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। অভিভাবকরা আমাদের কাছে বলছিলেন যে আমরা কথা বলেছি তাদের সাথে, তারা আমাদেরকে বলছিলেন যে যেহেতু মে মাসের শুরুর দিকে তাপদাহ একটু কমার কথা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আসলে সেই সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতামত কিন্তু তারা দিচ্ছিলেন। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছিলেন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এই গরমের মাঝে খোলা হয়েছে, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়ার কথা তারা বলছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি, পাশাপাশি বাতাসের ব্যবস্থা, এবং তারা যখন বাসা থেকে স্কুলে যাবে সেই সময় ছাতা, ক্যাপ বা টুপি পরিধান করার কথা তারা বলছেন। এর পাশাপাশি আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহীতে যেন সকাল থেকেই সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু যেন সূর্য আগুন ঝরাচ্ছে। রাজশাহীর যে তাপমাত্রা সেটি কিন্তু ক্রমশই বাড়ছে। সাধারণত আমরা দেখি যে রাজশাহীতে গরম একটু বেশি থাকে, তবে এবার যেন এই গরমে ভ্যাপসা গরমে নার্ভিশ্বাস হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। বিশেষ করে এই তাপমাত্রা বেড়ে যায় কিন্তু যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এই গরমকে উপেক্ষা করে তারা কাজে বের হতে পারছেন না। এর পাশাপাশি ব্যবসায় কিন্তু কিছুটা প্রভাব পড়েছে গরম বেড়ে যাওয়ায়। আমরা দেখেছি বেশ কিছু ছোট যারা ব্যবসা রয়েছেন তারা বলছেন যে যেহেতু তীব্র গরম, সেক্ষেত্রে কিন্তু মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না, ফলে তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং এর প্রভাব কিন্তু ব্যবসাতেও পড়ছে। তো সব মিলিয়ে রাজশাহীতে এই তাপমাত্রা বেড়ে যায় কিন্তু জনমনে নেমে এসেছে চরম অস্বস্তি।
আবহাওয়া অফিস বলছে যে আগামী 3 দিনের মধ্যে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে তাপপ্রবাহ নিয়ে সর্বশেষ খবর। জি শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বারিউল আলম শান্ত। এবার চলে যাচ্ছি খেলার খবরে। দর্শক, সংবাদ শেষ করব এসএসসি পরীক্ষার্থীর টেলিস্কোপ আবিষ্কারের খবর দিয়ে। কুড়িগ্রামের প্রত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চলের এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থী নিজের হাতে তৈরি টেলিস্কোপ বানিয়ে এখন ভাইরাল। টেলিস্কোপের মাধ্যমে চাঁদ সূর্যের স্পষ্ট ছবি দেখতে প্রতিদিন লোকজন ভিড় করছে বাড়িতে। কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। কুড়িগ্রামের রাজারহাটের প্রত্যন্ত অঞ্চলে ফাহাদ আল ফারাবি নামের এক কিশোর টেলিস্কোপ বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন। পোষা বিড়ালের নামে টেলিস্কোপটির নাম দিয়েছেন কিনো K1। মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ঘরে বসে টেলিস্কোপ বানানোর এমন প্রতিভা দেখে খুশি তার সহপাঠী ও স্বজনরা। টেলিস্কোপের মাধ্যমে খালি চোখে চাঁদ সূর্যের স্পষ্ট ছবি দেখতে প্রতিদিনই তার বাড়িতে লোকজন ভিড় করছে। অনেক লোকজন এখানে আসতেছে, দেখতেছে, সবাই বাহবা দিচ্ছে। সত্যি আনন্দিত যে ফাহাদ আল ফারাবির এই তৈরি জিনিসে সবাই মুগ্ধ হয়েছে। এই যে সে তার ক্ষুদ্র জ্ঞানে যে টেলিস্কোপ বানাইছে, এই জন্য আমিও গর্বিত। ভবিষ্যতে সে সুযোগ পেলে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় যদি তার সহযোগিতা পাওয়া যায়, তাহলে সে আরও অনেক কিছু বানাইতে পারবে। দেশবাসী সবাই দোয়া করুক, সবাই জানুক যে আমার ছোট ছেলে সে একটা টেলিস্কোপ তৈরি করেছে। ফাহাদ আল ফারাবির ইচ্ছে সরকারি কোনো সহযোগিতা পেলে টেলিস্কোপ নিয়ে গবেষণা করতে আগ্রহীদের মাঝে স্বল্প দামে তা সরবরাহ করবে। এটাকে হয় কম্পিউটারিস্ট বা গিয়ার সিস্টেম বানানোর ইচ্ছা আছে। এতে কি হবে যে আমাদের টিপ স্কাইয়ের যে ভিউগুলো বা আমরা যেসব তারা বা অন্যান্য যেসব নক্ষত্রগুলোকে আমরা যে পর্যবেক্ষণ করবো, সেগুলো অনেক সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে পারি। তো এই জন্য আসলে আমার বেসমেন্টটাকে ঠিক করার প্রয়োজন। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে ফারাবির পাশে দাঁড়ানোর আশ্বাস এই কর্মকর্তার। এই বিষয়টাকে যদি আরও ভালো করার জন্য আমরা আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করা প্রয়োজন বা আমরা করতে পারি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ওকে সহযোগিতা যদি করতে পারি করব। এমন প্রতিভাবান কিশোরকে কাজে লাগিয়ে এই টেলিস্কোপ দেশের বাণিজ্যিক প্রসার ঘটাতে পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক। আরও একবার, বাংলাদেশ নিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর মন্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বললেন ওবায়দুল কাদের। শহীদ শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা। তীব্র তাপদাহের মধ্যে খুলল স্কুল কলেজ, আবারও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি, বাদ যাবে সিলেট বিভাগ। এবং গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রাম সহ 5 জেলায় চলছে 48 ঘন্টা পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।